ভাই, আছো? হ্যাঁ, শুনতে পাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বলছি যে এটা শেয়ার করা, মানে শেয়ার করলে কি দেখা যাচ্ছে পিপিটিটা? হ্যাঁ 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 হ্যাঁ, এসে গেছে, পিপিটি এসে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ঠিক। হুম। ওই উপনিষদ প্রসঙ্গ তো, ঈশ উপনিষদ। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, এসে গেছে একদম। আর ভাই বুদ্ধদেব, ওই যে মেসেজটা পাঠিয়েছো না, সেটা না ওই যেহেতু ইংলিশ স্ক্রিপ্টে রয়েছে তো পুরোটা বাংলাটা একটু 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 পড়ে দেবে তুমি ওটা? হ্যাঁ, আমি মেসেজটা আসলে আমিও যে ঠিক বুঝতে পেরেছি তা না, তবে আমি দেখছি, চেষ্টা করে দেখছি। না, আসলে ইংলিশ স্ক্রিপ্টে বাংলার আনুপূর্বী গুলো মাথায় আসে না হুট করে, একটু অসুবিধা হয়। আহ, আমার মনে হয় উনি বলছেন সংজ্ঞানম এর অর্থ হচ্ছে হয়ে জানা, প্রজ্ঞানম এর অর্থ হচ্ছে অ্যাপ্রিহেনশন। শ্রী অনির্বাণজির নিজস্ব ইংরেজি শব্দ চয়ন এটা, এই প্রজ্ঞানম বলতে অ্যাপ্রিহেনশন। বোধি কি সংজ্ঞানের প্রতি ইঙ্গিত করছে, আর প্রজ্ঞান কি বুদ্ধির দ্বারা উদ্ভাসিত বোধ বা জ্ঞানের দিকে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এই রকম স্প্লিটিং হয়তো ঠিক নয়, এটি আমার বেঙ্গলি তার্কিক মনোভাব মাত্র। বোধি ও দধি ও ঘৃতমের বিষয়ে শ্রীমৎ অনির্বাণের বক্তব্য অন্যত্র বেশ অনুধেয়। ওটা অন্তত শ্রীমৎ অনির্বাণ না, ওটা এসে বোধ হয় শ্রী অরবিন্দের বোধ হয়। আচ্ছা, আচ্ছা 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 আচ্ছা, ওটা এসে, আচ্ছা শ্রীমৎ, আচ্ছা আচ্ছা, শ্রী অনিক, আচ্ছা আচ্ছা, অরবিন্দ, আচ্ছা আচ্ছা। হুম হুম হুম। হ্যাঁ, হতে পারে, হ্যাঁ হ্যাঁ। অন্তত ঋগ্বেদে একটা আহ, রহ রহ ইয়াগ অন্ত অন্তঃসলিল স্বতঃস্ফূর্ত যাহার। আচ্ছা, ওটা পড়তে হবে না, ওটা পরটা পড়ো। ওটা বুঝে গেছি, মানে মন্ত্র দিয়ে বলছে বোধ হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে তার পরিপ্রেক্ষিতে এই নিগমটি একটি আগম রূপেও গ্রহণ করা যেতে পারে। উৎকুল বা মুসল, আচ্ছা এখানে কোনো মতে মন্ত্র কোট করেছেন। আবার গো হ্যাঁ হ্যাঁ শব্দেও হ্যাঁ। বিশ্লেষণ, গো গা মিতি, আচ্ছা ওখানে আবার গা মিতি বেদ লক্ষণম, কতই না যে হিংস ছড়িয়ে রয়েছে তার লেখায়। দধি, আচ্ছা ওখানে আবার একটা মন্ত্রার্থ দিয়েছে, তাহার রহয়াগ ও প্রয়াগ ইত্যাদি। আমার মনে হয় প্রশ্নই একটাই যে ওই বোধি কি সংজ্ঞানের প্রতি ইঙ্গিত করছে, আর প্রজ্ঞান কি বুদ্ধির দ্বারা উদ্ভাসিত বোধ বা জ্ঞানের দিকে? এটাই হচ্ছে প্রশ্ন। ও আচ্ছা আচ্ছা, মনে হয় তা আমার তাই ঠিক। প্রথমত ভদ্রলোক আমার মনে হয় না যে লাইফ ডিভাইন বা সিক্রেট অফ বেদা বা মূল মূল গ্রন্থগুলো একটু ভালো করে পড়েছেন। তার কারণ ওখানে স্পষ্টই বলা আছে সংজ্ঞান, আজ্ঞান, প্রজ্ঞান, বিজ্ঞান, তাদাত্ম্য জ্ঞান, এরকম ভাবে সেখানে পাঁচখানা ক্লাসিফিকেশন করেই রাখা আছে। সংজ্ঞানের ভিতরে আছে আজ্ঞান, আজ্ঞানের ভিতরে আছে প্রজ্ঞান, প্রজ্ঞানের ভিতরে হচ্ছে, ভিতরে মানে গভীরে, আরো গভীরে গেলে আমরা বিজ্ঞানকে পাই, বিজ্ঞানকে পেলে আরো বেশি আমরা তাদাত্ম্য বিজ্ঞান পাই। সুতরাং সংজ্ঞান করার অর্থ এই নয় যে আমি তাদাত্ম্য বিজ্ঞান পেলাম, মানে হয়ে জানার অর্থ হচ্ছে তাদাত্ম্য বিজ্ঞান। আর সংজ্ঞান অনেক নিচের নিচের সেন্সেস তৈরি হয় আর কি। যাকে এই বিষয়ে কথা বলার বিশেষ দরকার নেই, উনি বললেন, সচেতন থাকবো কিছু ব্যাপারে।
আচ্ছা, আমরা কজন এলাম একটু দেখি কি। আচ্ছা ঠিক আছে, আমরা যতজন এসছি, আমি আমরা তিনজন একটু পড়াটা কি শুরু করবো নাকি না? আমরা বোধহয় আর একটুখানি দেখে নিতে হবে, 2-3 মিনিট, তারপর আমরা শুরু করবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আর একটা কথা সঞ্জয় হচ্ছে, বাবু হ্যাঁ বলুন স্যার বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বলে নিন। না আপনি বলুন। না, আমি বলছি না, আমি না কনস্ট্যান্টলি কম্পিউটারের দিকে না তাকিয়ে থাকতে পারি না খুব একটা, এটা আমার একটা অসুবিধা। তা সেই জন্য হুম, হয়েছে কি, যদি কিছু প্রিন্টিং মিস্টেক থাকে এটার মধ্যে, তাহলে ওটা একটু বুঝে নেবেন আর কি। হ্যাঁ হ্যাঁ, ওটা কোনো আমাদেরও হয়, ওটা কোনো ব্যাপার না। হুম হুম, হ্যাঁ বলুন। হ্যাঁ না বলছিলাম আমি, স্যার, হ্যাঁ বলো বলো বলো। বল বুদ্ধ বল। হ্যাঁ না, আমি কয়েকটা প্রশ্ন দিয়ে শুরু করবো, তো তুমি বলে নাও, আমি তারপরে আচ্ছা ও হুম আচ্ছা আচ্ছা। তো আমি বলছিলাম যে আমার ওই অনির্বাণ বাবুর মানে শ্রীমৎ অনির্বাণের যে আছে, কি বলে আপনার বুদ্ধিযোগ আছে, হ্যাঁ, ওইটা নিয়ে আমার একটু ইন্টারেস্ট আছে আর কি। যে আমি ভাবছিলাম একটু আচ্ছা আহ, মানে পড়া, আমি অ্যাকচুয়ালি সাংখ্য যোগের উপরে, যোগতন্ত্র এর উপরে ইন্টারেস্টেড আর কি, কাজ করছি, আচ্ছা মানে আচ্ছা। পড়াশোনা করি আর কি। হ্যাঁ, মানে হুম মেনলি আমার হুম, কাজ হচ্ছে সংস্কৃত টেক্সটের উপরে, মানে যোগ সূত্র, হুম, ব্যাসভাষ্য, কমেন্টারিয়াল ট্রেডিশন যেগুলো, আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হারমোনেটিক্স এন্ড ফিলোসফি। হুম তো হুম, আমার ওর উপরে কেউ কাজ করেনি কোনো। তো আমার ইচ্ছা আছে একটু যে অনির্বাণজি যে যোগের যে বুদ্ধি যোগের যে করেছেন, মানে ওই জিনিসটাকে যদি আমরা মানে যতজন যোগা ফিলসফার আছে বা স্কলার আছে তার সঙ্গে একটা ডায়লগে নিয়ে গিয়ে ওনার নতুনত্ব, ওনার অভিনবত্ব কি, বা উনি কিভাবে উপনিষদের দিক থেকে যোগের ব্যাখ্যা করেছেন, মানে গীতার বুদ্ধি যোগের। হুম, তো ওইটা আমার একটু মানে পড়ার আর একটু করার ইচ্ছা ছিল আর কি। আচ্ছা আচ্ছা, ওটা আপনি আপনি যদি পিডিএফটা আপনার কাছে তো নিশ্চয়ই আছে, আপনি পড়তে থাকুন। হুম যে যে হুম জায়গাগুলো আটকাবে না, একটা প্যারাগ্রাফটাকে মার্ক করে আপনি যদি আমাকে মেসেজ করে দেন, হুম, তাহলে আমি সেই সম্পর্কে মানে কন্টেন্ট গুলো আপনাকে দিতে পারি। আচ্ছা আমার ক্লিয়ার করে দেবেন, আচ্ছা ওখানে শুধু ঠিক আছে বুদ্ধিযোগ ঠিক আছে। বুদ্ধিযোগ হচ্ছে, বুদ্ধিযোগের ওখানে শুধু একটা প্যাটার্নই আছে, মানে একটা অংশই আছে, বাদ হুম বাকি হুম আবার অন্য অন্য ম্যাটারে আছে। বুদ্ধিযোগটা আছে হুম অনেকটাই। আপনি যে হুম, যে জায়গাগুলো ওই তো ওই আমি মানে 10-12 পাতার মতো বুদ্ধিযোগের ডিসকাশনটা আছে হ্যাঁ প্রথমে। হ্যাঁ 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 হ্যাঁ, টোটালি, হ্যাঁ, হ্যাঁ ওটা একটা অংশ 10-12 হিসেবে আছে, পাতার মতো। হ্যাঁ হ্যাঁ, বুদ্ধিযোগ অ্যান্ড আদার পেপার, তো বুদ্ধিযোগটা 10-12 পাতার মতোই আছে। হ্যাঁ 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 হুম, মানে আমি যেটা ঠিক আছে চাইছি সেটা হচ্ছে যে, হ্যাঁ, যে অনির্বাণের যে মানে 20th সেঞ্চুরি যে মডার্ন যোগা দার্শনিক হিসাবে হ্যাঁ 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 অনির্বাণের যে আছে সেইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি আমাকে ঠিক দেবেন আছে, অংশগুলো, সেই অংশগুলোর ওকে, রেফারেন্স ওনার কাছে যেগুলো যেগুলো আছে আমি আপনাকে ঠিক পাঠিয়ে দেবো। ঠিক ঠিক আছে ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বুদ্ধদেব তুমি নাও। হ্যাঁ আমি কয়েকটা প্রশ্ন দিয়ে শুরু করবো, যেটা আমার মনে এসেছে এটা পড়ার সময়। তো প্রথম প্রশ্নটা হচ্ছে এই জিনিসটা যেটা উনি বলেছেন যে এই, এবং আমরাও বোধহয় অনেকটা সময় বুঝতে পারি যে এই এই উপনিষদ, আরণ্যক, ব্রাহ্মণ, এই তিনটির মধ্যে একটা ধারাবাহিকতা আছে, কিন্তু এটি এমন ভাবে একে অপরের সাথে মিশে গেছে যে অনেক সময় পরস্পরের সীমা নির্দেশ করা কঠিন হয়ে পড়ে। এবং ওই সমগ্র বেদ একটি অখণ্ড ভাবনার বাহন। আচ্ছা, সঞ্জয় দাকে আমার প্রশ্ন আছে, আচ্ছা এই যে বেদের যে অর্থ, এই যে একটা অখণ্ড ভাবনার বাহন, এই বিষয়টা কি পূর্ববর্তী কোনো আচার্য, মানে এনার আগে কেউ কি এই বিষয়টা নিয়ে কখনো খুব আহ, মানে ঠিকঠাক ভাবে বলেছেন বা আলোচনা করেছেন, নাকি অনির্বাণজি প্রথম এই দিকটা খুব বেশি করে তুলে ধরছেন যে বেদ একটি অখণ্ড ভাবনার বাহন, সেখানে জ্ঞান এবং কর্মের মধ্যে ও একটা সমন্বয়? আচ্ছা, প্রথমত ও প্রাচীন আমরা যেভাবে অভ্যস্ত, তর্ক প্রস্থানে যেভাবে অভ্যস্ত, সেখানে তো বেদ ব্রাহ্মণ আরণ্যকের সেভাবে কোনো যেহেতু প্রাধান্য নেই, সুতরাং সে বিষয়টা আমরা জানি না, হয় না। এবার 19 শতাব্দীতে বা মানে এই ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে বেদ ব্যাখ্যা যারা করেছেন, তাদের মধ্যে তিনজনের মধ্যে মূলত যিনি সব থেকে বেশি ট্র্যাডিশনাল, মানে যার লেখা সব থেকে বেশি
প্রথাগতভাবে চলে, তিনি হচ্ছেন দয়ানন্দ সরস্বতী। তো দয়ানন্দ সরস্বতী ঋগ্বেদে যে ভাষ্য করেছিলেন সেইটা ওয়ান অফ দা মানে কি বলবো, এই সায়ন ভাষ্যেরই কর্মপরক ব্যাখ্যার উপরই তার বেশি নজর ছিল আর কি, মার্মিক ব্যাখ্যার দিকে তার ছিল না। এবার তারও যদি পূর্বে দেখি, তাহলে আমরা বেদ ব্যাখ্যাকার হিসেবে যাদের পাই, আমরা শাশ্বতে তো পাই সায়নাচার্যকে। তো তার তো সাধারণত কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড উভয় করে সমন্বয় বিষয়ে দৃষ্টি যে উনি দিয়েছেন সেরকম পাওয়া যায় না, তবে কিছু কিছু স্টেটমেন্ট আছে। এইখানে এই যেমন এই পিপিটিটাই একটু কিছু শেয়ার করব। সেখানে উনি বলেছিলেন যে বিভিন্ন কর্মের মধ্যে দিয়ে মানে জ্ঞানের প্রকাশ যায়, কর্ম প্রাথমিক এবং জ্ঞান সমাপ্তির দিকে নিয়ে যায়, অর্থাৎ কর্ম এবং জ্ঞানের সেখানে একটা সম্বন্ধ আছে প্রাথমিকভাবে। তারও যদি পূর্বে যাই, তাহলে তাহলে উদ্ভট এবং মহিবট এরা যারা ভাষ্যকার আছেন তাদের কাছে যদি আমরা পাই, তাহলে কর্ম এবং জ্ঞানের মধ্যে তাদের একটা মানে কার্যকারণ সম্বন্ধ রয়েছে, কিন্তু জ্ঞান এবং কর্মের যে একটা অপরিহার্য সামান্য ভাবনা ওখানে আছে। এই বিষয়ে মূলত ঊনবিংশ শতাব্দীতেই বেশি রকমের প্রাধান্য পাওয়া যায়। পূর্ব পূর্ব কোনো ব্যাখ্যাকার এই বিষয়ে লিখেছিলেন কিনা সেটা তো প্রাপ্য খুব একটা নেই, সেই জন্য বলা কঠিন। তবে ঊনবিংশ শতাব্দীতে শ্রী অরবিন্দ, শ্রীমৎ অনির্বাণ এই দুজনই, রমেশ মজুমদার যে শুরু করেছিলেন, রমেশ মজুমদার 1910 ক্ষেত্রে যখন বঙ্গনুবাদ করছেন, তখন একবার শ্রী অরবিন্দের সাথে ওনার কথা হয়েছিল। তখন শ্রী অরবিন্দের যে বেদ ব্যাখ্যা, বিশেষ করে ঋগ্বেদের ব্যাখ্যার যে কতগুলো মন্ত্র, মানে তৃতীয় মণ্ডলের কিছু মন্ত্র উনি দেখেছিলেন। তখন রমেশচন্দ্র মজুমদার বাংলাও পড়েছিলেন, ইংলিশও পড়েছিলেন ওই সময়টা, পড়ছেন। তো শ্রী অরবিন্দের যে শব্দ চয়ন, সেইটি ওনার কাছে ভীষণভাবে অনুপ্রাণিত করেছিল। রমেশচন্দ্র মজুমদার এক জায়গায় লিখছেন যে শ্রী অরবিন্দের শব্দ চয়নের ক্ষেত্রে যে পরিমাণ ডিমেনশনটা চেঞ্জ করেছেন, তাতে এটা একটা লক্ষণীয় বিষয়। আর এই চেঞ্জেসটা কেন এসেছে, তার কারণ হচ্ছে পূর্ব পূর্ব বিষয়ে যারা করেছিলেন তারা কর্মপর ব্যাখ্যার দিকেই বেশি গিয়েছেন, কিন্তু কর্ম এবং জ্ঞানের যে সমন্বয় করার জন্য ভাষাগত, যেহেতু ভাবও চেঞ্জ হয়েছে, সেই জন্য ভাষাগত চেঞ্জ করতে হয়েছে। সেই জন্যে ঊনবিংশ শতাব্দীতেই একমাত্র এই ধরনের একটা মানে নিশ্চিত বা অ্যাফার্মেশন আমরা পাই, বিশেষ করে শ্রী অরবিন্দের বেদ ব্যাখ্যায় আর শ্রীমৎ অনির্বাণের বেদ ব্যাখ্যায়। শ্রী অরবিন্দের বেদ ব্যাখ্যা যেটা ছিল, তার মধ্যে সুবিধাটা হচ্ছে এই, তিনি কতগুলো সিম্বলিককে আধ্যাত্মিক করে তাকে যোগজ প্রত্যয় যোগজ প্রত্যয়ের মধ্যে এনে একটা সাধনোচিত ভাবনা দিয়েছিলেন, কিন্তু তার বিবৃতি কিছু নেই। কিন্তু সেইটির খামতি যেটা আছে, কারণ কিছু কিছু জায়গায় একদম স্পষ্ট হয় না। যেমন ধরো দধি শব্দটা, শ্রী অরবিন্দ দধি শব্দটা সিক্রেট অফ বেদাতে লিখছেন, সেলিব ইসে বলছেন, তিনি বলছেন মেন্টাল কনসাসনেস, ক্ল্যারিফাইড মেন্টাল কনসাসনেস। এই যে ক্ল্যারিফাইড কথাটার অর্থ, আর মেন্টাল কনসাসনেস মানে মানুষ চেতনার ক্ল্যারিফাই করা হয়েছে, মানে বিশ্লেষাত্মক কিছু করা হয়েছে, অর্থাৎ সাধারণ বুদ্ধির থেকে আমি যেখানে করব, মানে ঘনীভূত চেতনার দিকে যাব, তখনই আমি দধি শব্দের ব্যবহার করব। যেমন সরি, কি বললাম মানে ভুল বললাম, ঘৃত শব্দটাকে ব্যবহার করেছেন ক্ল্যারিফাইড মেন্টাল কনসাসনেস বলে, আর দধি শব্দটাকে উনি ব্যবহার করেছিলেন হিসেবে আই থিঙ্ক, আই মেডিটেট, এই ধরনের। সাধারণত দধি শব্দটাতে ধারণ করার একটা বিষয় আছে, আই হোল্ড, এসব বলেছিলেন, কিন্তু ওটা তো কর্মপর হয়ে গেল, আমি কিছু ধারণ করে আছি, কোনো দর্ভ ধারণ করে আছি বা কোনো পুরোরাস ধারণ করে আছি, কিন্তু সেই ধারণ করার অর্থ হচ্ছে যে আমি মেডিটেট করছি, সেই পুরোরাসের মধ্যে যে যোগগুণ আছে, সেই যোগগুণটাকে নিয়ে আমি মেডিটেট করার জন্য আই থিঙ্ক বা আই মেডিটেট এরকম বলেছেন। তার মানে ব্যাপারটা বোঝা যাচ্ছে যে এই বিষয়টার কর্মপর করছি বটে, কিন্তু কর্মপরের পরকের যে একটা মানে আধ্যাত্মিক লক্ষণ, সেই দিকে নিয়ে যাওয়া। শ্রীমৎ অনির্বাণের প্রত্যেকটি বিষয়ের একটা বিশেষ ব্যাপার হচ্ছে এই, যে আরণ্যকের একটা মন্ত্র পড়লাম, ব্রাহ্মণের একটা মন্ত্র পড়লাম, বা উপনিষদের একটা মন্ত্র পড়লাম, কিন্তু সেইটা যদি আত্মস্থ করতে হয়, তাহলে কতগুলো সাধন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। তো ওনার এই সাধন প্রক্রিয়ার মধ্যে দিয়ে মন্ত্র ব্যাখ্যাগুলো যেগুলো হয়েছে, সেইটা একটা আলাদা একটা ভিন্ন প্রস্থান তৈরি করেছে। সাধারণত এটা মানে শ্রুতিনিষ্ঠ উপলব্ধি প্রস্থান বলা যেতে পারে।
তার কারণ ওনার ব্যাখ্যার মধ্যে দিয়েই একমাত্র আমরা এই মন্ত্রগুলোকে অনেক বেশি আত্মস্থ করতে পারি। সেইটির ধারা হচ্ছে, মানে আমার মতে, বা আমার মতে না, এটা ভুল হবে, মানে যেই একটু গভীরভাবে পড়বে তো দেখা যাবে যে উনি আমাদের এই বিংশোত্তর যে বিষয়টাতে এই সময় ওনার ব্যাখ্যার মধ্যে এই যে একটা উপলব্ধি প্রস্থানের একটা সূচনা, এইটা একটা অভিনব বিষয়। এটা আমরা একটু মানে যে গিয়ে করতে করতেই মানে এগুলোই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথম এই যে তোমার কিছু আর বলার আছে? হ্যাঁ, আমার বেশ কিছু প্রশ্ন আছে আসলে। আচ্ছা আচ্ছা, বলো, বলতে থাকো দেখি। হ্যাঁ, তো আমি আরেকটা জিনিস, এই যে যেখানে বেদান্তকে ঋষিধারা বলা হয়েছে এবং মুনিধারাকে তর্ক তর্ক প্রস্থান বলা হয়েছে, আহ আহ, তো এই যে আহ, বেদান্তকে ঋষিধারা তো বোধহয় বোধি প্রাপ্ত, আর মীমাংসাই তো বোধহয় বিচারের বিষয়। তো তাহলে আহ বেদান্তে মানে আমি বুঝতে পারলাম না যে ওটাকে ঋষিধারাকে কেন মীমাংসা প্রস্থান বলা হলো, কারণ আমার মনে হচ্ছিল যে বেদান্ত তো আহ মুনিধারার মধ্যে আসবে যদি মীমাংসা প্রস্থান হয়। আচ্ছা, এটা একটা গেল, এবার বলো আর একটা, পরে বলো। আর একটা হচ্ছে যে আহ, এই যে বেদান্ত আর সিদ্ধান্ত শেষ পর্যন্ত মিলে গেছে পরমার্থের এক অখণ্ড দর্শনে, প্রাচীন উপনিষদগুলি সর্বত্র দেখতে পাই ইত্যাদি। এই যে এখানটা এই বেদান্ত আর সিদ্ধান্ত মিলে গেছে, মানে বেদান্ত এবং সিদ্ধান্ত কিভাবে আলাদা, এটাও আমার একটা প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে, এটা তোমার মানে এটা তোমার মানে সম্বন্ধিত পাঠ্য প্রশ্ন, সুতরাং এটা তোমার ক্লিয়ার হয়ে যাবে, মানে ক্লিয়ার হয়ে যাবে মানে ওনার বক্তব্য যেটি কি সেটা ক্লিয়ার হয়ে যাবে, সেটা একটু আমরা এগুলি আস্তে আস্তে পেয়ে যাবো। হুম, হুম, এটা এই তোমার প্রশ্নটা একটু আস্তে আস্তে একটু এগোবে, এগুলি পেয়ে ঠিক যাবে। আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, দেখো তাহলে আসলে হয়েছে কি, এই প্রথম দিকে না যেমন কি হয়, আমাদের যেমন বেদান্তে ব্রহ্মসূত্রে চতুসূত্রের মধ্যেই যেমন সমস্ত কথা হয়ে যায়। শ্রীভাষ্য যদি তুমি দেখো, তাহলে প্রথম প্রথম ভাষ্যতে বা প্রথম মন্ত্রের ভাষ্যই দেখবে চলছে 40 পাতা ধরে চলছে, সমস্ত ধারণা উনি ওখানটা দিয়ে দিয়েছেন। মানে এই একটা স্ট্র্যাটেজি থেকেই যায়। সেরকমই স্ট্র্যাটেজি ধারণ করাটা একটু সুবিধে, তার কারণ হচ্ছে যে যখনই কোনো প্রস্থানের মধ্যে ঢুকছি তখন কতগুলো না পারিভাষিক আর কতগুলো সম্বন্ধিত বা অন্বিত বিষয়টার সাথে আমাদের যোগাযোগ থাকলে ভালো হয়। সেই জন্য এই পিপিটির মধ্যে প্রথম কতগুলো পাতার মধ্যে যতগুলো ওখানে দেওয়া আছে তার এক্সপ্লেনেশনের জন্য অন্য অন্য জায়গা থেকে নানা রকম মেটেরিয়াল বা বস্তুকে এখানটা ইনক্লুড করে দেওয়া হয়েছে। এবং এতে একটাই সুবিধা হবে কি, যদি এই ধারণাগুলো মানে প্রাথমিক যে বিষয়গুলো আছে মানে পরিভাষা বা ভাবনা বা এই ধরনের যতগুলো আছে সেটা যদি এর মধ্যে জেনে নেওয়া যায়, তাহলে পরবর্তীগুলোতে আর সময় কম লাগবে এবং প্রসেস করতে সুবিধা হবে, এগিয়ে যেতে সুবিধা হবে। তা ভূমিকার মধ্যে যেটা রয়েছে দেখো, ভূমিকার মধ্যে কি আছে, আহ আমরা পড়তে শুরু করি। আচ্ছা, তার আগে একটু শান্তিপাঠ করে নাও না বুদ্ধদেব, তুমি একটু করুণা মাধবা শান্তিপাঠটা একটু করে নাও দেখি। হ্যাঁ, তো এই পূর্ণ মতোই আমরা শুরু করি। হুম। হরি ওম। पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। হুম। হরি ওম। তো উপনিষদের আরেক নাম বেদান্ত। বেদান্ত হচ্ছে বেদের অন্ত, এবং সেটা কিরকম ভাবে হয় সেটা সাধারণত অন্ত বলতে গেলে তার অবয়বের প্রশ্ন আসে। তাহলে বেদের যদি অবয়ব দেখতে চাই তাহলে আমরা সিম্পলি দেখতে পাচ্ছি, দেখো মন্ত্র হচ্ছে মূল অংশ বা সংহিতা, আর তার অপর অংশ হচ্ছে ব্রাহ্মণ, অর্থাৎ মন্ত্র এবং ব্রাহ্মণ এই দুটোকে নিয়ে হচ্ছে কি আমাদের বেদ। যেমন আপস্তম্ভ সূত্র, সৌত্র সূত্রে যেমন আমরা পাই যে মন্ত্র ব্রাহ্মণের বেদনাম আধেয়ম, মন্ত্র এবং ব্রাহ্মণকে নিয়ে আমাদের কি আধ্যয়ন করতে হবে, আমাদের এই বেদকে আধ্যয়ন করতে হবে। তাই মন্ত্র এবং ব্রাহ্মণ এই দুটি হচ্ছে তার মূল অংশ। মন্ত্রী বা সংহিতাই হচ্ছে তার আসল বা আপর গ্রন্থ, আর তার বিস্তার হচ্ছে ব্রাহ্মণ। তা ব্রাহ্মণকে যখন বিস্তার করতে পেরেছে তখন দেখা যাচ্ছে যে সেখানে তিনটি ভাগ পাওয়া যায়। একটি হচ্ছে শুদ্ধ ব্রাহ্মণ, একটি হচ্ছে আরণ্যক, আর একটি হচ্ছে উপনিষদ। তো শুদ্ধ ব্রাহ্মণের মধ্যে কি পড়ে, শুদ্ধ ব্রাহ্মণ সাধারণত কর্মকাণ্ডের বিষয়, আর উপনিষদ হচ্ছে জ্ঞানকাণ্ডের, আর উপনিষদ হচ্ছে জ্ঞানকাণ্ডের, আরণ্যক হচ্ছে তার মধ্যবর্তী ভাগ,
বা একে আমরা সাধারণত রহস্যিক বলতে পারি। আর এই রহস্যিকটা কি হবে সেটা একটু পরেই একটা বলা হচ্ছে। কিন্তু তার আগে একটা দেখো যে মন্ত্র বলতে কি বোঝায়। মন্ত্র বলতে কি বোঝায় সেটা সাধারণত ওনার নানা রকম পরিভাষা থেকে এখান থেকে কতগুলো পয়েন্ট বার করা হয়েছে। যেমন মন্ত্র কি না, মন্ত্র হচ্ছে দেবাবিষ্ট মননের শত বিচ্ছরণ কিংবা অন্তরাবৃত্ত চেতনায় সৃষ্টির আবেশ বা আবেশ যা স্ফুরিত হয় তার বৈখরি মূর্তি হলো মন্ত্র। আবার বলছেন মন্ত্র হচ্ছে বেদের ভাষায় কবিপ্রতি, অর্থাৎ একাধারে দৃষ্টি এবং হচ্ছে একাধারে শ্রীশিক্ষা। আবার বলছেন যে মন্ত্র হচ্ছে ঋষি হৃদয়ের খরিত দিব্য বাক। তারপরে বলছেন শুদ্ধ মননে সিদ্ধ বীর্য বলছে। আর তাকে অভ্যেস করে দিয়ে যখন বুদ্ধিগত করছি তখন সেই প্রচেষ্টাকে আমরা মীমাংসা বলছি। তাহলে এই যে মন্ত্র, তাহলে মন্ত্র সাধারণত প্রস্থানে মানে পারম্পরিক ভাবে নিরুক্তকার যেটা বলেছেন যে মনোনাথ মন্ত্র, এই যে বলেছেন সেইটি আমরা জানি। তো এখানে ঠিক সেরকমই বলা হচ্ছে, সেটাকে কখনোই অপবাদ করা হয়নি। তা মন্ত্র হচ্ছে কি না দেবাবিষ্ট মননের শত বিচ্ছরণ। মনন সেখানে আছে কিন্তু সেটা হচ্ছে দেবাবিষ্ট হতে হবে, এবং শুধু তাই নয়, সেটা শুদ্ধ মননের সিদ্ধ বীর্য হতে হবে। এরকম একটা ব্যাপার। এই স্লাইডের একটা জায়গা আছে যেটা আমাদের ভূমিকার পরিশিষ্ট বলে বলেছি। তো সেই ভূমিকার পরিশিষ্টে যদি যাই আমি, মানে ওইখানটায় এই আনুষঙ্গিক কথাগুলোকে একটু ইনস্টল করে মানে করে দেওয়া হয়েছে। যেমন চিন্ময় প্রত্যক্ষবাদের জন্য ওনার যে স্বীকৃতি সেটা দুটো প্যারাগ্রাফে এখানে দিয়েছি, যাতে বোঝা যায় চিন্ময় প্রত্যক্ষবাদ বলতে উনি কি বোঝাতে চাইছে। তো পরিশিষ্ট থেকে দিয়ে এক্সট্রা ইনফরমেশন গুলো এখানে পাবো। যেমন এই যে এই যে শুদ্ধ মননের সিদ্ধ বীর্য বা মনোনাথ মন্ত্র, মনোনাথ মন্ত্র যে হচ্ছে সেইটি কিভাবে হয়, কোন মনের দ্বারা, যে সেই শুদ্ধ মনন পেতে গেলে তার ক্যাটাগরিটা বোঝার জন্য সাধারণত উনি তিনটি ধাপ দিয়েছেন এখানে। প্রথম ধাপ হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের হচ্ছে ইয়েজমান বা যিনি যজ্ঞের সাধক। যজ্ঞের সাধক বলতে কি বোঝাতে চাইছেন, যে যিনি হচ্ছেন আমাদের ব্রহ্মের পথের অভিযাত্রী। তো এই যে যজমান, এটি হচ্ছেন যিনি বেসিক্যালি অভিপ্সিত হয়েছেন আমাদের পরমার্থ জানার জন্য। যে মনে সমস্ত মনে তো আসে না, সেই মনেই আসলে যে মন কিছুটা অভিপ্সিত হয়। তো সংহিতাকে এই মন কে বলা হয়েছে সত্যমন। তো এই সত্যমন কখন করে বুঝবো, তখন উনি বলছেন যে বৃহৎকে সে ভুলতে পারে না, তাকে পাওয়ার তীব্র সংকল্প সংকল্প হিসেবে জ্বলতে থাকে। এই যে তীব্র সংকল্প যে, সেটা হচ্ছে সাধারণত এই যে কেন উপনিষদের 4 নম্বরের যে চতুর্থ প্রশ্নের যে পঞ্চম মন্ত্রটি আছে, সেখানে লেখা আছে এই যে সংকল্পহা। তো এই যে সংকল্পের কথা, এইটিকে উদ্ধৃত করে উনি বলছেন যে এটাই হচ্ছে সত্যমন, যে কিনা আমাদের পরমার্থের জন্য অভীপ্সিত, যা ধ্যানের সাধনাঙ্গ রূপে, যা মনীষা এবং হৃদয়ের পূর্ববর্তী বা পূর্বভাবী। জপের অর্থ ভাবনা চলে এই মন দিয়ে, অতএব তন্ত্রোক্ত বাক্যে দ্বিতীয় পাদ মানে হচ্ছে যেটা মধ্যমা, সেই মধ্যমা। তার মানে বোঝাই যাচ্ছে যেখানে বাকের কথা কিন্তু হচ্ছেই না, বাকের ভিতরে যে মধ্যমা আছে, অর্থাৎ যে অন্তরের মধ্যে যে ভাব ফুটে উঠছে, সেই মন, যে মন কিনা পরমার্থের জন্যই রয়েছে, একটা তীব্র সংকল্প, সেই সংকল্প হচ্ছে সত্য মন। এটাকে আবার আমাদের আহ সংহিতাকে দেবাদৃচ দেবদৃচ বলা হয়েছে, অর্থাৎ দেবাভিগমে অন্তেশ্বর বা গুহাহুত বাঘ। তার মানে প্রথম মনের ধারণ হচ্ছে ইয়জমান বা সত্যমন বা দেবদৃচ। এটি হচ্ছে আমাদের সাধারণ মনের একটি ঊর্ধ্বের মন। দ্বিতীয় মন যেটা পাচ্ছি, মানে এর উজানে আমরা পাচ্ছি, অর্থাৎ ইয়জমান যিনি সত্যমন যিনি দেবদৃচ যিনি, তার উজানে আমরা কোন মন পাচ্ছি, এই মনে হচ্ছে আমাদের উপনিষদ ভাষায় যেটা দৈব চক্ষুঃ। দৈব চক্ষু মানে ছান্দোক্য উপনিষদের 8-12-5-এর মধ্যে রয়েছে মানবাস্যা দেবম চক্ষুঃ যে আছে, সেই মন্ত্রের ভাবটিকে তুলে ধরে বলছেন যে এই দৈব চক্ষু হচ্ছে। তো এই দৈব চক্ষু মানে কি, সংবিধায় কি অন্যত্র বলা হয়েছে কি চিকিৎসি মনাহা। চিকিৎসি মনাহা মানে চিতি শব্দ থেকে এসেছে বা কিতু শব্দ থেকে এসছে। তো একই ধাতু থেকে এসছে চিতি বা কিতু, যা নিকষে সোনার রেখার মতো বোঝায় বধির ঝলক, অব্যক্তের মধ্যে বাহ্যমানের প্রথম সঙ্গে। তার মানে হচ্ছে যজমান যেখানে সত্যমন যেখানে স্ফুরিত হতে যাচ্ছিল, তার ঊর্ধ্বে বা তার মূলে কি রয়েছে,
চিকিৎ বিনা মনাহা, এটা হচ্ছে কি ঋতের আপ্যায়ন। ঋত মানে কি? ঋত মানে হচ্ছে সত্যের ছন্দ। সত্যের ছন্দ মানে কি? এখানে সচ্চিত আনন্দের যে সত্য, যে সত্যের মধ্যে যে আমি সৃষ্টি বা বিসৃষ্টি করবো অব্যক্তের বুক থেকে, বা অব্যক্তকে বা শূন্যকে দহন করে যে সৃষ্টি তৈরি হবে, সেই সৃষ্টির যে ছন্দ যে আছে, সেটা আমাদের সাধারণত এন ডিমেনশনাল ম্যাথমেটিক্যাল যে ফর্ম করা হয়েছে টেন্সর ক্যালকুলাসের মধ্যে না, এখন আপাতত 11 ডিমেনশন অব্দি করা হয়েছে, তার মধ্যে 4 ডিমেনশন আমাদের ডিফাইন্ড হয়েছে, আর পসিবিলিটিস হচ্ছে 11 ডিমেনশনের উপরে। কিন্তু সেই 11 ডিমেনশনকেও বাদ দিয়ে এন ডিমেনশন নিয়ে কাজ করতে পারি যাতে, সেই জন্য আমাদের আপাতত টেন্সর ক্যালকুলাস বা স্ট্রিং থিওরি দুজনেই কাজ করছে। কিন্তু স্ট্রিং থিওরি ভীষণ জটিল, বরং স্ট্রিং থিওরিটাই বেশি ডেভেলপ করার কথা। মানে আমাদের বৈদিক ভাবনার সাথে স্ট্রিং থিওরি অনেক ভালো যায়, কোয়ান্টাম মেকানিক্স অত ভালো যায় না, কারণ কোয়ান্টাম মেকানিক্স শুধুমাত্র ওই অধিদৈবত রূপ অব্দি থেকে যায়, তারপর আর যেতে পারে না। তো এই যে চিকিৎসা মনোহা, এরা এন ডিমেনশন নিয়ে কাজ, মানে এন ডিমেনশনের বোধ এখানে এখানে আসে। তার কারণ সত্য যখন ঋত, মানে ঋত মানে সত্য যখন সৃষ্টি হবে, তখন তার যে ঋতপ্রজ্ঞ আছে, মানে ব্রহ্ম যদি আর মায়া যদি এরকম একটা কনসেপ্ট ধরি, তাহলে তার মধ্যে যে মানে মায়া কার মধ্যে দিয়ে করছেন, সেই মায়ার যে ইনস্ট্রুমেন্ট, সেটাকে আমরা বলি ঋতু। ঋতু যদি বলি, কারণ সেরকমই বলা আছে যে ঋতুর মধ্যে দিয়ে তিনি সৃষ্টি তৈরি করছেন, সেই রূপায়ণী যে প্রত্না বা ধি আমি এই চিকিৎ মনতে পেতে পারি। তার মানে এটা হচ্ছে আরো গভীরের মন, যে মন অখণ্ড মন। এই অখণ্ড মন মানে হচ্ছে বেসিক্যালি আমরা এন ডিমেনশনাল ফর্মুলা এখানে এসে এসে পড়েছি, যেখানে আমি মাল্টিপল ইউনিভার্সের সাথে কথা মানে যোগাযোগ বা ব্যবস্থা থাকতে পারি। তো এই চিকিৎসা মনাহা আমাদের এখানে যে বোধি মনাহা হিসাবে আমাদের সংহিতাতে রয়েছে। সংহিতা থেকে বোধিন মনা বলা হয়, ন্যায়ের ভাষার একে যোগজ সন্নিকর্ষ বলা হয়, আর মরমিয়ার দৃষ্টিতে আমরা সাধারণত একে কি বলি? এটাকে বলি হচ্ছে তৃতীয় নয়ন বা প্রজ্ঞা চক্ষু। তাহলে যে সত্যমন ছিল, যে দেবদূত ছিল, তার গভীরে আমরা পাচ্ছি তৃতীয় নয়ন বা প্রজ্ঞা চক্ষু। মানে এখানে আমাদের আরো বেশি আহ বিস্তৃত জ্ঞানের ক্ষেত্রে আমরা এলাম। তারপরে এই এরপরে মানে যেটা আমাদের বোধিন মনাহা, চিকিৎ মনাহা, যোগ সন্নিকর্ষ প্রজ্ঞা চক্ষু নয়ন, তারও গভীরে কি আছে? তার গভীরে আছে আমাদের বিশ্ব মনাহা। বেসিক্যালি আমরা যদি অধিভূত দৃষ্টিতে দেখতে চাই, তাহলে বুঝবো যে একটা ব্যক্তি চৈতন্য, যেটা আমাদের সবার কাছে জানা, আর সেই ব্যক্তি চৈতন্যের সাথে আমাদের যুক্ত হয়ে রয়েছে বিশ্ব চৈতন্য। এই বিশ্ব চৈতন্য আর ব্যক্তি চৈতন্য, এই দুটোর মধ্যেই আমরা সব সময় ওতপ্রোত হয়ে রয়েছে। আর এই দিকে জারিত করে বা এটিকে সংবর্ধন করে কে রয়েছে? আমাদের বিশ্বাতীত চৈতন্য। অর্থাৎ হচ্ছে তিনটি মান আমরা পেলাম, একটা ব্যক্তি চৈতন্য, একটা বিশ্ব চৈতন্য, একটা বিশ্বাতীত চৈতন্য। তা প্রত্যেকটা ক্ষেত্রে মন বা বুদ্ধির ফেনোমেনা পাল্টে যায়, তার প্রপঞ্চ পাল্টে যায়। তার কারণ সেখানে আরো 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 অনেক বেশি বিস্তৃত বা বিস্তারিত বিপুলতার মধ্যে আমরা পৌঁছাই। তা এই যে বিশ্ব মানাহা, এটা হচ্ছে বিশ্ব চেতনার সঙ্গে আমরা এক হয়ে যাই। উপনিষদে একে বিশ্বমানা বলা হয়েছে, আর সংহিতা একে বলা হচ্ছে মানব্রহ্ম বা অনন্তম মানাহা। এখানে রেফারেন্স গুলো সব দেওয়া আছে, এটা দেখলে আমরা রেফারেন্স গুলো পেয়ে যাবো। তাহলে মূল হিসেবটা হচ্ছে এই, যেটা আমাদের সাধারণ ব্যক্তিগত মন, তার ঊর্ধ্বে মানে আরো বেশি বুদ্ধি সম্পন্ন বা অনুবোধ সম্পন্ন যেটা, সেটা হচ্ছে সত্যমন। সেই সত্যমনের অধীনে বা সেই সত্যমনের মূলে যদি যাই, তাহলে আমরা এই চিকিৎ মনাহা বা বোধিন মনাহা পাবো। এবং তার উপর যদি বিশ্ব মনাহা হয়, তাহলে তাহলে মনের যে এই এতগুলো গভীরতর স্টেজ, সেখানে মন্ত্রের স্ফুরণ হয় কোথায়? মন্ত্রের স্ফুরণ হয় এই বিশ্ব মনে থেকে। বিশ্ব মনের মধ্যে মন একদম অমূর্ত থাকে। সেই অমূর্ত মানে শক্তির সাথে, মানে ব্রহ্মের যে উন্মেষ শক্তি আর নিমেষ শক্তি, এই উন্মেষ আর নিমেষের পরিভাষা উনি ব্যবহার করেছেন সাধারণত মানে শৈব দর্শন, অভিনবগুপ্ত, তন্ত্রসার, আর এই না যোগতন্ত্র, নারদ উপনিষদ, এই যেগুলো আছে, এখান থেকে এই পরিভাষাগুলো ব্যবহার করেছেন। কারণ ওখানে ব্রহ্মের উন্মেষ আর নিমেষ, মানে ব্রহ্মের যে শক্তি, সেই শক্তির উন্মেষ আর নিমেষের ওখানে নানা রকম বক্তব্য আছে, সেইগুলোকে নিয়ে উনি এই পরিভাষাগুলো এখানে ইনক্লুড করেছেন। তাহলে সেক্ষেত্রে তিনটে মন্ত্র বিশ্ব মনের কাছে যেখানে রয়েছে, সেখানে মন্ত্র মানে অমূর্ত থাকে। তারপরে সেই মন্ত্র আমাদের কোথায় এসে পৌঁছায়? তখন আমাদের আবিষ্ট চিত্তে পৌঁছায়, এই যে দৈব চক্ষু বা চিকিৎ মনা বা বোধিন মনাতে এসে নেমে আসে। সেই এইখানে মূলত আমাদের পরশন্তী বাকের দেখা হয়। প্রথমত তুরীয় বাকে যেটা রয়েছে, সেগুলো সব এন ডিমেনশনাল একেবারে একসাথে রয়েছে। তারপর যখন
আমরা এই চিকিৎ মনাহা বা বধিন মনাতে আসি, তখন সেখানে প্রশান্তি বাদ, এরপর হচ্ছে মধ্যমা বাদ, তারপর হচ্ছে বাকি। তো আরোহ এবং অবরোহ এইরকম ভাবে আমরা নেমে আসি কিভাবে মন্ত্র ঋষি হৃদয়ের, যেহেতু তিনি দর্শন করছেন বা শ্রবণ করছেন, সেই জন্য এই দৈব চক্ষু চিকিৎ মনা, এই মন না হলে কিন্তু আসা সম্ভব নয়। তাহলে আমরা ফিরে যাই আসল ওই জায়গাটাতে, মূল জায়গায়, যেখানে আমাদের মন মন্ত্র সম্পর্কে। তাহলে বোঝাই যাচ্ছে মন একটা এমন মন্ত্র, এমন একটা বোধিন মনা বা বোধি জগৎ থেকে আসছে, যেখান থেকে মাল্টিপল ডিমেনশনালের যে থিওরি সে এখানে দিতে পারি, বা জ্ঞানের বিপুলতা এখানে আছে, সেটা তার বাকরূপ করা হলো, ব্রাহ্মণে করা হলো। মন্ত্র আর ব্রাহ্মণের সমাহারে বেদ, মন্ত্রবেদের প্রাচীনতম অংশ, আর সেখানে অনুভবের ব্যঞ্জনা সাধনা সংকেত এসব দেওয়া আছে সেখানটায়। আর সেগুলো সব সান্ধ্য ভাষায় তৈরি, খুব স্বাভাবিক। তার কারণ ছোটবেলায় ছোটদের কথা যদি আমরা এখন, আমি যদি আমার এখন কথা যদি ছোটরা শুনতে যায়, যে কিছুই বুঝবে না, তখন তার বোধ বিদ্যা সে কিছুই আসেনি। সেরকম আমরা আবার ঋষির কাছে খুব ছোট, পরমার্থ বিষয়ে আমরা যদি কোনো কথা বলতে চাই, তার যে শতমুখে তো হবে না, কিন্তু ঋষি যখন সে শতমুখে দর্শন করেছেন, তার কাছে আমাদের যতই বিদ্যা বুদ্ধি থাকুক না কেন, সেগুলো সব ওই শিশুর মতোই শোনাবে। তার কারণ সেখানে বিপুলতা অনেক অনেক বেশি। তাই সেই জন্য বলছেন যে এইটিকে মন্ত্রের মধ্যে যে সান্ধ্যভাবে তৈরি করা আছে, যেসব র্যাপ করা আছে, এনক্যাপসুলেটেড করে দেওয়া আছে, প্রতিটি শব্দের মধ্যে যে যে প্রকৃতি প্রত্যয়, এবং কিছু কিছু ক্ষেত্রে যে শব্দের মানে বর্ণ, নু, প্র, উ, এই যে সব মন্ত্রের মধ্যে আছে, সেইগুলোর যে কি অসাধারণ ব্যঞ্জনা। কিছু কিছু জায়গায় আছে, যেমন ঐত্তরীয় উপনিষদের সৃষ্টির ক্ষেত্রে যখন নু সব বলে একটি অব্যয় ওখানে এসেছে, তো সেখানটায় উনি যেভাবে নু শব্দটি কি মর্মীয় ব্যাখ্যা করেছেন, সেটিকে গ্রহণ করলে মনে হয় যে না, সত্যি তো শব্দের মানে সাহিত্যে যে পরিমাণ বর্ণ ব্যঞ্জনা আছে, সেই বর্ণ ব্যঞ্জনাটা বা বর্ণের প্রকারতাটা একটা মনোবিনোদনের দিকে নিয়ে যায়, শুনতে ভালো লাগে। যেমন তালিবস্য দন্তের সহ এগুলো তান্ত রসে বা সিঙ্গার রসে ব্যবহার করা হয় না, বীর বা অদ্ভুত রসে ব্যবহার করা হয়, কারণ সেখানে ওই বর্ণগুলো ওই রকম অভিব্যক্তি করে। তাহলে সেক্ষেত্রে মনের বিনোদন অবধি সেখানে ব্যবহৃত আছে। কিন্তু মনের যদি আমি প্রসাধন করতে চাই, অর্থাৎ মনকে যদি আমি আরো গভীরতর স্থানে নিয়ে যেতে চাই, তখন বাকের যে সাধন আছে সেখানে একটা নু প্রত্যয়, সেখানে বর্ণ প্রকরতা কিভাবে যে সাধন ব্যঞ্জনার মধ্যে যে প্রকাশিত হতে পারে, সেটা শ্রীমৎ অনির্বাণ ঐত্তরীয় উপনিষদের নু, প্র, উ, এইসব উপসর্গ বা যেসব আছেন তার অদ্ভুত ব্যাখ্যা করেছেন, সেগুলো আমরা দেখবো। তাই বলছেন ওইভাবে যে পরিস্ফুট করছে, সে পরিস্ফুট হচ্ছে কিভাবে, একটা হচ্ছে ব্রাহ্মণের মধ্যে দিয়ে, একটা আরণ্যকের মধ্যে দিয়ে, একটা হচ্ছে উপনিষদের মধ্যে দিয়ে। ব্রাহ্মণে আমরা কি পাই, তাহলে মন্ত্রাংশে যে অনুভব বোধিদীপ্ত, তার ক্রিয়াপরক ব্যাখ্যা হচ্ছে ব্রাহ্মণে। ব্রাহ্মণে তারই ক্রিয়াপরক বিবৃতি, সেটা একটি যজ্ঞবিদ্যা এবং দ্রব্যযজ্ঞের বিধান সেখানে করে রাখা আছে। ব্রাহ্মণ ব্রহ্মবংশ, তাহলে ব্রাহ্মণটাকে আমরা কি বলবো, উনি বলছেন ব্রাহ্মণ হচ্ছে ব্রহ্ম মীমাংসা, অর্থাৎ ব্রহ্ম হলে মন্ত্র, ব্রাহ্মণ। তাহলে মীমাংসার অর্থ হচ্ছে যে ঋষি হৃদয়ে ফলিত যে দিব্য বাক, সেই দিব্য বাককে যখন বিষয়বস্তু করে যজ্ঞবিধিতে নিয়ে আসবো, তখন ব্রাহ্মণের প্রয়োজন আছে। এরপরে আমি এটাতে ইনপুট পাওয়ার সময় পাইনি, কিন্তু পরের দিন আমি ওই একটা মন্ত্র, একটা বিষয়ের মন্ত্রকে ধরে তার ঋগ্বেদের মানে সংহিতার মন্ত্র, তারপরে তার ব্রাহ্মণের রূপ, তারপরে তার আরণ্যের রূপ, এবং তারপরে তার উপনিষদের রূপ, এই তিনটে রূপের একটা যদি এক্সাম্পল দেখিয়ে দেওয়া যায়, তাহলে ব্যাপারটা বলতে মানে ভাবতে সুবিধা হবে যে কি করে একটা মন্ত্র অত্যন্ত গভীর অর্থ রয়েছে। এবার তার এক একটি পদকে বার করে নিয়ে ব্রাহ্মণে গিয়ে যখন মানে শতপথ ব্রাহ্মণে যখন সেই ঈশাত্বম বলে যে আছে, তার জন্য সে মানে ইষ্টক চয়ন করছেন, ইষ্টক চয়ন করতে গিয়ে তার যে ওই ছন্দের মধ্যে কতগুলো পা আছে, যেমন ত্রিশুপ ছন্দ যে চারটে পাদ রয়েছে, সেই চারটি পদে কতগুলো ইষ্টক লাগবে, এরকম করে কতগুলো বর্ণ আছে, সেই বর্ণকে বিধান করে নিয়ে সেই যজ্ঞ তৈরি করা হলো ব্রাহ্মণে। তারপরে যখন আরণ্যকে ঢুকছে, তখন ওই একটু পরেই সেটা জানি না যেতে পারবো কিনা, আজকে এই প্রেজেন্টেশনে আছে, পরের ক্লাসে হয়তো যেতে পারবো। তো সেখানে ওই বর্ণ থেকে আবার যখন স্টক তৈরি করা হলো, সেই স্টকের মধ্যে তখন আবার ভাগ করতে হলো, তখন রাহস্যিক অর্থ গ্রহণ করতে হয়, যে কিভাবে আমি সেই মন্ত্রের মধ্যে মন্ত্রের বর্ণ এবং তার অবয়ব দিয়ে যখন যজ্ঞের বিধি তৈরি করলাম, মন্ত্রটাকে যখন দিচ্ছি সেখানটায়,
তখন আমাদের কি কি ভাবনা করতে হবে, সে তখন আরণ্যকের একটা মন্ত্র থেকে তার রহস্য ভাবনাটাকে বার করে নিতে হবে। এই দুটো বার করে নিয়ে তারপরে যখন আমরা তার জ্ঞানভাগে মানে আমার অন্তঃস্থলে যখন তাকে প্রতিস্থাপন করব, তখন সেটা কিভাবে প্রতিস্থাপন করব। একটা টিকা আছে ঈশোপনিষদের মানে শঙ্কর ভাষ্যে, অচ্যুত অচ্যুতানন্দ, এরকম কনফার্ম নই, আমি ওটা খুঁজছিলাম, ওর মধ্যে আমি দেখেছিলাম ওটা, ওটা আমি ইনক্লুড করে দেবো পরে। এই বনমালা টিকা বলে একটা টিকা আছে, সেই বনমালা মানে আনন্দগিরি ভাষ্যে তার টিকা হচ্ছে বনমালা, সেই বনমালা টিকার মধ্যে ইসে ত্বম বলে যে মন্ত্রটা আছে তার মধ্যে মূর্ধন্য স, মূর্ধন্য সর পরে ত, ত এর একারের পরে ত, এখানে কিভাবে সেটা মনোবিজ্ঞানের মধ্যে পৌঁছবে তার একটা দিয়েছেন। বনমালা টিকাকার অবশ্য সেটি সায়ন ভাষ্য মানে তৈতরীয় আরণ্যকের যে সায়ন ভাষ্য আছে সেখান থেকে উনি ওটা গ্রহণ করেছেন, করে এখানে দিয়েছেন যে কি করে ব্রাহ্মণ থেকে ওটা মনোবিভাগ মানে মনোগত করে একটা মনোবিজ্ঞানের দ্বারা আমি উপনিষদে জ্ঞান কাণ্ডের মধ্যে নিয়ে আসতে পারবো, সেইটার একটা ভাবনা করা আছে। আরণ্যকে কি আছে দেখো, মন্ত্রাংশের যে অনুভব বোধিদীপ্ত, তাকে যখন আমরা রহস্যিক বিবৃতি করতে যাচ্ছি, সেই রহস্য বিদ্যা এবং দ্রব্যযোগ্য বিজ্ঞানের যে সূক্ষ্ম ভাবনা এখানে যে যে মন্ত্রগুলোকে দেওয়া আছে ভেঙে 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 সেটাকে আমরা সাধারণত আরণ্যকের মধ্যে ফেলি। এখানে একটা ছোট্ট করে একটা পয়েন্ট দেওয়া হয়েছে যে আরণ্যক শব্দটা সাধারণত এই শতপথ ব্রাহ্মণের যে চতুর্দশ কাণ্ড আছে সেখানে শেষ 6টি অধ্যায়ের মধ্যে বৃহৎ আরণ্যকম, এই আরণ্যকম শব্দটা সাধারণত ওখানে সর্বপ্রাচীন হিসেবে বলা যায়। এছাড়াও সাম সংহিতায় আমাদের আরণ্যকী গানের কথা আছে। এবার একটা ছোট্ট বিষয় এখানে বলা আছে, সেটা হচ্ছে গ্রামে এবং অরণ্যে কেন তফাৎ করা হয়েছে। তার কারণ হচ্ছে আরণ্যকের সঙ্গে যুক্ত যে রহস্যের ভাবনা, সে কি করে বোঝা যাবে যে যখন আমি সাম সাম সংহিতায় বা সামবেদে আমরা যখন যেসব গান 5 রকমের গান উহ, গাঙ্গেয়, অরণ্যেয়, এসব নানা রকম যে গানের বিধান আছে সেই বিধান করছি যখন, তখন তার মধ্যে যে রহস্য আছে সেই রহস্য করতে গিয়ে সায়ন তার তৈত্তরিক ভাষ্যের কথা বলেছেন যে আরণ্যক ব্রতচারী হয়ে আরণ্যক ভাগ শুনতে হয়, এই নিয়ম আরণ্যকের বিদ্যা। এই নিয়ম হচ্ছে আরণ্যকের বিদ্যা হচ্ছে কি ব্রতচারী হয়ে কিভাবে ব্রতচারী হব তার একটা উনি দিয়েছেন, সেটা হচ্ছে সেটা ইনক্লুড করেছি দেখো। গ্রামগীয় আর গ্রামগীয় যে গান হতো সেটা সর্বসমক্ষে গানটা গাওয়া হতো, কিন্তু যখন অরণ্য মানে অরণ্যক মানে অরণ্যবাসী হয়ে থেকে থাকা সেরকম যখন, সেই ক্ষেত্রে অরণ্যগেয় মানে যেটা নির্জনে গাইতে হবে, সুতরাং এই শেষটি একটি অলৌকিক সামর্থ্য আছে। উপনিষদে আছে যারা গ্রামবাসী তারা ইষ্টপূর্তি বা ইষ্টপূর্ত এবং দানের উপাসনা করে পিতৃদান পথে সংসারে ফিরে আসে, আর যারা অরণ্যবাসী তারা শ্রদ্ধা তপ সত্যের উপাসনা করে দেবদান পথে চলে যায় আর সংসারে ফিরে আসেন না। অরণ্যবাসী তৃতীয় ব্রহ্মলোক অপরাজিত পুরীতে প্রতিষ্ঠিত হন। আর এখানে ব্যুৎপত্তি দিয়েছেন অরণ্য আর না, এটা আমাদের এই অনেক জায়গাতেই আছে, তো ঋগ্বেদে আছে যেমন এই যে দেখো শেষে এবই এবই তা আরাম চা নিয়া চা অর্ণবা ব্রহ্মলোকে ব্রহ্মচারীয়েনা অনুবদন্তি, এই যে মন্ত্র আছে সেখানে অর এবং আণা এই দুটি অর্ণবের কথা বলা আছে। অর্থাৎ দেবযান লোকে যখন আমরা শ্রদ্ধা তপের মধ্যে দিয়ে পৌঁছচ্ছি, তো সেখানে যে চেতনার যে একটা সমুদ্র আছে, দুটো সমুদ্র, সেই দুটো সমুদ্রের আমরা অবগাহন করছি। এটা হচ্ছে অরণ্য গায়ের গেয়র মধ্যে তার প্রতিফল হচ্ছে সেইটা। তো গ্রাম এবং অরণ্যের মহিমা বোঝার জন্য এই গ্রামীণ জীবন আর এই যে আরণ্যক জীবন, এই দুটোর মধ্যে একটা প্রাকৃত একটা অপ্রাকৃত ভাবনা, এই দুটির কথা সেখানে বলা আছে। এবার এখানে আরেকটা আনুষঙ্গিক কথা বলে রাখছি, সেটা হচ্ছে অরণ্যকে গান যে হতো মানে বা আরণ্যের যে মন্ত্র পাঠ করা হতো সেখানে, সেখানে যখন শুধু সুর বসাতে হতো সেখানে তার পঞ্চপর্ব কর্তা করা হতো। একটা হচ্ছে অর্ক, দ্বন্দ্ব, ব্রত, শুক্তি এবং মহানাম, এই পঞ্চপর্ব সেখানে আছে। প্রকৃতি গান মানে সামগানের যে 5খানা গান, এগুলো সবকে প্রকৃতি গানই বলা হয়, কারণ প্রকৃতির মধ্যে নিজের কামনা বাসনাকে সমস্ত কিছু অর্পিত করে নিজের আত্মচৈতন্যকে ব্রহ্ম চৈতন্যতে প্রতিষ্ঠিত করার জন্য যে সুরের কথা, মন্ত্রকে অতিক্রম, মন্ত্র তো বাক এক ধরনের, তাকে সর্বসম্মত করার জন্য কি করা হয়েছে, ঘনপাঠ, জটাপাঠ, পদপাঠ এরকম করে কি করা হয়েছে, তাকে একটা সুরের ব্যবস্থা করা হয়েছে। সবার তো অন্তরে সুর থাকে না, সেই জন্য একটা ছন্দবদ্ধ পাঠ করা হয়েছে। কিন্তু বৈদিক ঋষিরা বলেন যে শ্রুতি যেমন মানে মন্ত্র যেমন অপরূষেয়, সেরকম সুরও সেরকম দেব আদিষ্ট, দেব আদিষ্ট হয়ে আমাদের সুর দিয়েছেন। এটা সামবেদের প্রথমেই সায়ন ভাষ্যের ওখানে এই ধরনের একটা প্রস্তাব দেওয়া আছে। তো সেইখানটায় বলা হয়েছে যে সুরও আমাদের দেবাদিষ্ট। তো সেইখানটায়
আরণ্যগেয় গামগেয়ের মধ্যে যখন গান করা হতো তখন এই ধরনের 5খানা পর্ব রাখা হতো। আর এটা দেখো, এটা এত বেশি পারম্পরিক ভাবে সত্য, সেটা আমাদের এই এই গানটার মানে সেই প্রাকৃত অপ্রাকৃত গানের কিরকম হিসাব ছিল সেটা আমাদের তো এখন ধরা সম্ভব নয় সেভাবে, কিন্তু তার একটা ছাপ থেকে গেছে। কারণ যে কোনো পরম্পরা প্রতিষ্ঠা করতে গেলে 500-1000 বছর লেগে যায়। তোমাদের যদি কখনো ক্লাসিক্যাল সঙ্গীতে বা আমাদের শাস্ত্রীয় সঙ্গীত বা মার্গ সঙ্গীতে যদি কোনো রুচি থাকে, তাহলে দেখবে যে এই গান আস্তে মানে সেই ধারাটা এভাবেই, ওইভাবেই, মানে অরণ্যগীয় বা গ্রামগীয় বা প্রকৃতি গানের যে ধারা ছিল সেই ধারা কিন্তু এখানে বর্তমান রয়েছে। এখানে যে পঞ্চপর্বা ছিল এখনো কিন্তু আমাদের শাস্ত্রীয় সঙ্গীতে পঞ্চপর্বা হিসেবে, ধ্রুপদ সঙ্গীতে যে প্রাচীন ভাব ছিল বা ধ্রুপদ সঙ্গীতের আগেও যে মন্দিরে মন্দিরে যে ধ্রুপদ সঙ্গীত গাওয়া হতো, সেখানেও কিন্তু এই 5খানা পর্ব ছিল। যেমন ধরো, বলার জন্য বলে দিয়ে বলি, যেমন বিলম্বিত, প্রথমত একটা আলাপের প্রয়োজন হয়। অর্ক মানে সেটা আলাপের একটা বিষয়, তারপরে তার একটা বিলম্বিত ভাগ থাকে, তারপরে তার একটা মধ্য লয়ের ভাগ থাকে, তারপরে একটা দ্রুত লয়ের ভাগ থাকে, তারপর একটা তারানা থাকে। এই এই যে পঞ্চবিধ বা পঞ্চবিভাজিত যে একটা সঙ্গীতের যে প্রকরণ তৈরি করা হলো, এটা কিন্তু প্রাচীন প্রাচীন এই অরণ্যগীয় বা প্রাকৃতিক প্রকৃতি গানের যে সিদ্ধ, সেটা যে হতো তার একটা প্রমাণ আছে। এবং শুধু তাই না, এটা সুরের ক্ষেত্রে না, এটা তালের ক্ষেত্রেও হয়েছে। মানে আমাদের যে তালবাদ্য গুলো আছে, সেই তালবাদ্য গুলো যদি আমরা দেখি, তাহলে সেখানেও আমরা দেখবো যে আগে আমাদের সেখানে একটা পেশকার বা উঠান দিয়ে শুরু করতে হয়, তারপরে আমাদের একটা কায়দা থাকে, সেই কায়দা চলে, তারপরে আমাদের টুকরো, করণ, এগুলো চক্রধার, এই ধরনের একটা বিভাগ থাকে, তারপর রেলা, এই ধরনের একটা এই থাকে, এবং তারপরে তিহাইয়ের একটা বিষয় থাকে। তো এরকম করে আমাদের সঙ্গীতের বিশেষ করে মার্গ পদ্ধতি সঙ্গীতে সুর এবং তালে দুটোতেই, মানে তালবদ্ধ বিষয় হোক আর সুরবিদ্যা বিষয় হোক, এই যে পঞ্চপর্বা, এটা কিন্তু সেই প্রাচীন ইসের পরম্পরার কথাই বলে দেয়। এটা একটা প্রাসঙ্গিক ছিল বলে এটা একটা পরিচিতি, কারণ এখনকার এই গানের সাথে পরিচিতি আছে, কিন্তু আগে সেই পরিচিতি ছিল না, নেই বা পাওয়া যায় না। তাহলে অনুভব দীপ্তি এখন পেলাম। এবার এই ব্রাহ্মণ উপনিষদটা তো আমরা এই অংশটা তো আমরা পড়তেই যাচ্ছি, সুতরাং ব্রাহ্মণ এবং আরণ্যকের একটা সামান্য যদি কিছু পাওয়া যায়, বক্তব্য পাওয়া যায়, সেই জন্য এই ব্রাহ্মণের একটা একটা জিস্ট এখানে একটা দিয়েছি, ইনসার্ট করা আছে, দেখো। তো ব্রাহ্মণের, বুদ্ধ ব্রাহ্মণের সাধারণত 3টি অংশতে আমরা দেখতে পাই। একটা হচ্ছে কল্প বা প্রয়োগ বিদ্যা, একটা হচ্ছে রহস্য বিদ্যা, একটা হচ্ছে উপনিষদ বিদ্যা। এবং এটাই যথাক্রমে কি হয়ে যায়, ব্রাহ্মণ হয়ে যায়, আরণ্যক হয়ে যায় এবং উপনিষদ হয়ে যায়। তো কল্প বা প্রয়োগ বিদ্যা, এইটি হচ্ছে মূলত শুদ্ধ ব্রাহ্মণের একটা টেকনিক আছে। মানে এটাই এদের প্রয়োগ বিদ্যাতে নিয়ে গিয়ে প্রত্যেকটা মন্ত্রকে আমাদের আত্মস্থ করা। তো প্রয়োগ বিদ্যা ক্রমে গভীর হয়ে আরণ্যকে পৌঁছেছে রহস্য বিদ্যা হয়ে, আবার সে আরো বেশি গভীর হয়ে আমাদের ব্রহ্মবিদ্যাতে স্ফুরিত হয়েছে কোথায়, আমাদের উপনিষদে। তাহলে প্রয়োগ বিদ্যা, রহস্য বিদ্যা এবং ব্রহ্মবিদ্যা। দ্রব্যযোগ্য হতে জ্ঞানযোগ্য বড় এবং সমস্ত জ্ঞানী কর্মে পরিসমাপ্তি হয়, এটা হচ্ছে বৈদিক ক্রিয়াকলাপের সমস্ত লক্ষ্য সেই দিকেই যায়। আর সেই লক্ষ্যটা কি? সেটা লক্ষ্যটা হচ্ছে যে আত্মচেতনাকে একটা লোকত্ব চিন্ময় ভূমিতে যদি উত্তীর্ণ করতে পারি, তাহলে সেটাই হচ্ছে তার প্রধান লক্ষ্য। এবং তার জন্য আমাদের এই কর্ম, রহস্য এবং জ্ঞান, এই তিনটেই প্রয়োজন। ব্রাহ্মণ ভাগ যে মুখ্যত, সেটা সাধারণত বেদার্থের মীমাংসার দিকে যায় না, সেটা হচ্ছে কর্ম মীমাংসার দিকে যায়। কারণ বেদের মধ্যে সাধারণত ক্রিয়াকাণ্ডের যে গতি নিবিড় হয়ে আছে, আর ব্রাহ্মণের আসলে উদ্দেশ্য হচ্ছে যে ক্রিয়াকাণ্ডের দিকটাকে সুশৃঙ্খল বা সুস্পষ্ট করে তোলা। এখানে একটা প্রসঙ্গ মনে আসে, সেটা হচ্ছে যে আহ, যদি শতপথ ব্রাহ্মণ দেখি বা গোপদ ব্রাহ্মণ দেখি, মূলত শতপথ ব্রাহ্মণ দেখি, তাহলে একটা বিষয় অবাক হয়ে যেতে হয়, যে কিছু কিছু যজ্ঞ আছে যেখানে 10,000 ইষ্টকের প্রয়োজন হয়, এবং সেই 10,000 ইষ্টকের মানে নামের একটা ক্রম সেখানে উদ্ধৃতি দেওয়া আছে। মানে কর্মকাণ্ডে যদি আমরা নিরর্থক করতে চাই, যদি তাহলে 10,000 ইট যা দিয়ে বেদিটা রচনা করব, কিছু কিছু যেখানে হাজারখানা, 1,000-100খানা ইট ব্যবহার করা হচ্ছে, সেখানে তার নামগুলো দেওয়া আছে, যে ইষ্টকের নামগুলো সেখানে কি হবে। এটার অর্থ হচ্ছে কিছু নয়, এটার অর্থ একটা দিক দিয়ে খুব, মানে আমরা সাধারণ বুদ্ধিতে বুঝতে পারি,
যে যে কোনো যজ্ঞ তখনকার দিনে বোঝাই যায় সেটা একটা আত্মচৈতন্যের ঊর্ধ্বতন বিষয়ের একদম বেসিক ফান্ডামেন্টাল ছিল। কেন ছিল? তার কারণ একটি যজ্ঞ যদি 1000-টির যদি নাম বর্ণন করা থাকে, তাহলে অন্য অন্য দিকগুলোকে আরো কত বেশি স্পেসিফাই করা হয়েছে, কত সূক্ষ্মতে সূক্ষ্মতে করা হয়েছে। তার কারণই হচ্ছে জীবনের দেহ প্রাণ মন বুদ্ধির মধ্যে যে অনন্ত বৃত্তির মানে স্ফুরণ আছে এবং নির্ঋত হয়ে রয়েছে মানে ডিসঅর্ডার্ড হয়ে রয়েছে, সেটাকে সাজাতে গেলে আগে আমাদের হাতে কলমে বাহ্যিক যে বস্তু আছে সেটাকে আগে ঠিক করে সাজাতে হবে। আর সেই সাজানো শুধুমাত্র মনোবিনোদনের জন্য করলে হবে না, সেটা আমাদের চিত্ত প্রসাধনের জন্য করতে হবে, অর্থাৎ সেটা অনুশাসিত হয়ে করতে হবে। সুতরাং যে কোনো যজ্ঞের যে এত রকমের বিধান এবং এত রকমের যে সুষ্ঠু প্রণালী, এটা কিন্তু আমাদের চিত্তকে সংস্কৃত করতে শেখায়। এবং চিত্তকে সংস্কৃত করতে গিয়ে প্রাথমিক যে স্টেপ, সেইটিকে করতে শেখায়। আগে ইষ্টক, তার বন্ধন, তার আবহন, তার যজন, তার হবন, এই যে প্রত্যেকটা সেকশন আছে, এগুলো মূলত আমাদের প্রাণ মন বুদ্ধি এই এক একটা সিম্বলিক ওখানে আছে। তো সেগুলোকে যদি সুন্দর সাজাতে চাই, তাহলে চোখে যখন দেখছি হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল যেটা আমরা করে থাকি কেমিস্ট্রি ফিজিক্সে, তার একটাই কারণ হচ্ছে যে আমার বিশ্লেষণ পদ্ধতি যেন আরো অনেক বেশি সূক্ষ্ম হয়। তাহলে কর্মকাণ্ডের মূলে কিন্তু এই আত্মচৈতন্যের সূক্ষ্মতার দিকটাই আমাদের বেশি ইন্ডিকেট করে। ঈশ উপনিষদ সাধারণত একমাত্র উপনিষদ যেটা বেদের সংহিতা ভাগের অন্তর্ভুক্ত। বলা হয় বেদের অন্তর্য উপনিষদ, কিন্তু কখনো কখনো সেটা ব্রাহ্মণের শেষ অংশ, কখনো কখনো সেটা অরণ্যের শেষ অংশ, আবার কিছু কিছু আছে যেটা একদম সংহিতার সেই শেষ অংশ। ঈশ উপনিষদকে সংহিতার যে একদম মানে সংহিতারই অন্তর্ভুক্ত করা হয়েছে, তার একটা বিশেষ কারণ হচ্ছে এই যে কারণ এর মধ্যে যে একটা সমন্বয় দৃষ্টির কথা বলা আছে, সেটা ওই আম, বেদের যে সমন্বয় দৃষ্টির সাথে থেকে এত বেশি মিল হয়ে যায়, সেই জন্য সেটা ব্রাহ্মণ বা আরণ্যক মানে কর্মকরক বা রহস্যিক অর্থের মধ্যে না নিয়ে কেবলমাত্র সংহিতার সঙ্গে সেটা যুক্ত করে দেওয়া হয়েছে। যজুর্বেদ কর্মবেদ তার শেষ অধ্যায়ের এই উপনিষদকে উপস্থাপিত করা অত্যন্ত অর্থপূর্ণ। এই ছোট্ট উপনিষদের 18টি মন্ত্রের মধ্যে উদাদৃষ্ট বিরাট সমন্বয়ের চেষ্টা হয়েছে সমগ্র বৈদিক সাহিত্যে অতুলনীয়। মনে হয় কর্মবাদের শেষ এই সার্বভৌম জ্ঞানের প্রদীপ্ত জ্বালিয়ে দিয়ে সমস্ত কর্মের পরিসমাপ্তি যে তত্ত্ব জ্ঞানে, এইটি জ্বলন্তভাবে প্রমাণ করা হয়েছে এখানে। যজ্ঞের প্রত্যেকটি অঙ্গের একটি রহস্য আছে, তা জেনে কর্মের অনুষ্ঠান একটা কণ্ডশ্রম, তা যদি না জেনে থাকি। তার কারণ কর্ম করতে হবে শ্রদ্ধা বিদ্যা বা রহস্য বিজ্ঞান এবং উপনিষদ বা দেবাবেশ নিয়ে, নইলে নির্বীর্য হতে বাধ্য। এটার অর্থ হচ্ছে এই যে আমাদের সাধারণত আমরা নিজেও দেখি এখনকার দিনে যদি কখনো কোনো জায়গায় বাড়িতে যজ্ঞ খবর দেখি, সেটা একটা ভাবনাহীন যজ্ঞ, যেটা কিনা কর্মকাণ্ডের ক্ষেত্রে ভাবাই যায় না। আমি কিন্তু এই কর্মকাণ্ড এখনকার কথা বলছি না, বৈদিক যুগে যখন যেরকম যেরকম করে কর্মকাণ্ডের বিধি দেওয়া হয়েছে, অর্থাৎ সেখানে যিনি ব্রহ্মা ছিলেন মানে যিনি মূল হোতা, তিনি 4টে বেদের জানতেন, তিনি যোগী ছিলেন, তিনি কবি ছিলেন, তিনি অধ্যাত্ম শক্তি সম্পন্ন ছিলেন। তার উপস্থিতিতে থেকে যেমন যাজ্ঞবল্কের কথাই ধরি না কেন, তিনি যখন যে যে যজ্ঞ মানে প্রতিষ্ঠা মানে পরিবেশন করছেন বা প্রধান হয়ে তার উপদেষ্টা হয়ে কাজ করছেন, তখন তার যে টোটাল শক্তি সম্পাদ, সেও তো সেই যজ্ঞের মধ্যেই ঢুকছে বা পড়ছে। তো সেই ক্ষেত্রে এত নিপুণ আর নিখুঁত করার জন্যই আমার মেইন যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ভাবনার একটা সদ্গতি করা। ভাবনা যদি না হয় মানে আধ্যাত্মিক ভাববা বা ব্রহ্মাত্ম বিষয়ের জন্য ভাবনাচিত যে বৃত্তি, তাকে যদি সুব্যবস্থিত না করা যায়, তাহলে কর্মকাণ্ডে হয়। পরবর্তীকালে সেটাই হয়েছে, কারণ যারা অযোগ্য, যারা শক্তি ধারণ করতে পারেননি, তাদের ক্ষেত্রেই হয়ে এই বিষয়টা অনেক বেশি মানে ই হয়ে পড়েছে, মানে মানে নিষ্প্রভ হয়ে পড়েছে। সেই জন্য যাজ্ঞবল্কের মাঝে আর্য জ্ঞান সাধন আর কর্ম সাধনা দুই যে চরম উঠেছিল, তার করেছে উপনিষদের যাজ্ঞবল্ক। আর এই আহ শুক্ল যজুর প্রবর্তক যাজ্ঞবল্ককে মিলিয়ে নিলেই পাওয়া যায়। তার মানে ওনার যদি জীবন এখানে আমরা ধরি, তাহলে এর একটা সঙ্গতি আমরা পাবো। তাৎপর্য কি দেখো, শুক্ল কৃষ্ণ ও অবিদ্যার কর্মকে শুক্ল বিদ্যার কর্মে রূপান্তরিত করাই হচ্ছে কাজ। যে কোনো কর্মকে শুক্ল করাই। আর এই শুক্লত্ব মানে কি? এই শুক্লত্ব মানে হচ্ছে আমাদের আদিত্য ভাস্কর যে শুক্লত্ব, সেইটা, সেটা আমাদের একটু পরে আসবে। ব্রাহ্মণটা শেষ হয়ে যাওয়ার পর আরণ্যকের একটা ছোট্ট উদাহরণ আমরা দিই, কারণ উপনিষদ সম্পর্কে আমরা যাও একটু জানি, কিন্তু
ব্রাহ্মণ বা আরণ্যক সম্পর্কে সেভাবে আমাদের অবগত নেই। তো ব্রাহ্মণের যে বর্ণিত অনুষ্ঠান বিশিষ্ট একটি অঙ্গকে বেছে নিয়ে তাতে রহস্য ভাবনার যে আরোপ করে তার যাতে সমস্ত অনুষ্ঠানটি তাৎপর্য একটি কেন্দ্রে সংগত হয় এবং উজ্জ্বল হয়ে ওঠে, সেইটি হচ্ছে আরণ্যকের কাজ। অর্থাৎ ব্রাহ্মণের মধ্যে ইষ্টক সাজানো, তারপরে তার হবন স্থান, তারপরে তার যজ্ঞ, অন্যান্য বিষয়গুলোকে আলাদা আলাদা করে যখন আমি করলাম, এইবার আমাকে কি করতে হবে, এইখানটাতে কোনো একটি অংশকে চয়ন করে নিলাম, নিয়ে তার যে মূল ভাবনা তাকে আমি কেন্দ্রস্থিত করবো কোথায়, আমাদের অন্তরে। সেটা কিভাবে সম্ভব, তার একটা উদাহরণ একটা দিচ্ছে, মানে উদাহরণ একটা উনি দিয়েছেন। সেটা হচ্ছে প্রাতঃশ্রবণ, মানে আর্য আর্য মানে ঐত্তরীয় আরণ্যকের একটা মহাব্রত ব্রত আছে, সেই ব্রত দিয়ে একটা এখানে উদাহরণ একটা জাস্ট, মানে বেশি জানার দরকার নেই, জাস্ট একটা এক্সাম্পল হিসাবে। তার দুটি ভাগ আছে, একটি হচ্ছে আর্য শাস্ত্র আর একটি হচ্ছে প্রয়োগ শাস্ত্র। তো এইখানটায় কি হয়, ঋক সংহিতার সপ্তম মণ্ডলে প্রথম সূক্তটি নিত্য মহাব্রাত্যের আর্য শাস্ত্র। তো এই যে আর্য শাস্ত্রটা আছে, এইখানে এই আর্য শাস্ত্রের প্রয়োগে কি হয়, আমরা যদি এই সূক্তটাকে গ্রহণ করি, এই যে যে সূক্তটা কত আছে, সূক্তটা হচ্ছে আমাদের সপ্তম মণ্ডলে প্রথম মন্ত্র অগ্নিনার দিভিটি, এই ইত্যাদি ইত্যাদি। এইখানটায় তাহলে সূক্তের প্রথম মন্ত্রেই ধ্যানের দ্বারা অরণি হতে অগ্নিজননের কথা পায়। এই অগ্নিজনন ধরতে হবে যে ইয়াজমানের হিরণ্য শরীর প্রাপ্ত, অর্থাৎ দেবজননের সূচক। সূক্তটি দুটো ছন্দ রয়েছে, একটি হচ্ছে বিরাট, একটা তৃষ্ট। আর ঋষি রয়েছেন বশিষ্ঠ আর মৈত্র বারণী। এখানে আমি ইনক্লুড করতে পারিনি, পরের স্লাইডে বা পরের বিষয়ে আমি ওটা ইনক্লুড করে দেবো, যে ঋগ্বেদের টোটাল যে 10টা মণ্ডল কি অসাধারণ পরিকল্পনায় তৈরি করা হয়েছে, তার একটা মানে সেটা অনেক জায়গায় বলা আছে, মানে শ্রীমৎ অনির্বাণ কি বলেছিলেন এই বিষয়টাতে, সেটা এটা ইনক্লুড করে দিলে একটু পরিষ্কার হয়ে যাবে। যে এই ছন্দ, ঋষি আর মন্ত্র, এর মধ্যে ইন্টারনাল, এটা একটা ইন্টারনাল যে মানে একটা রসায়ন আছে, সেইটি কিভাবে রহস্যিক অর্থকে দ্যোতিত করে তার একটা ছোট্ট এক্সাম্পল এখানে উদ্ধৃত করা হচ্ছে। যে এই যে সূক্তটিতে যে বিরাট ছন্দ আছে আর ত্রিষ্টক ছন্দ আছে, 1 থেকে 18 যে মন্ত্র একটা লিস্ট আছে, সেখানে বিরাট ছন্দের পদ, আর 19 থেকে 25, শেষ 19 থেকে 25 ত্রিষ্টক ছন্দের পদ। তো ত্রিষ্টক ছন্দে 4টি পাদ আছে, সুতরাং সেটা একটা চতুষ্পাদ পশুর প্রতীক করা হয়েছে, কারণ অধ্যাত্ম দৃষ্টিতে পশু আবার প্রাণের প্রতীক, সুতরাং ত্রিষ্টক ছন্দটা আমরা প্রাণ হিসেবে ধরে নেব। ছন্দ যেমন চলে বেড়ায়, প্রাণও সেরকম স্পন্দিত হয়ে বেড়ায়। তো বিরাট ছন্দে 3টি পা সূচিত করে পৃথিবী, অন্তরিক্ষ আর দৌ, এই 3টে লোককে সূচিত করে। সুতরাং ছন্দের দিক দিয়ে এই যে সূক্তটিটা, অর্থাৎ যেটা বিরাট আর ত্রিষ্টুপের মধ্যে বদ্ধ করে রাখা হয়েছে বা ছন্দিত করা হয়েছে, সেটা বেসিক্যালি হলো ত্রিলোকব্যাপী মহাপ্রাণ। তাহলে ঋত্বিকের কাজ হলো এই শস্ত্র দিয়ে আমরা যজমানকে সেখানে প্রতিষ্ঠিত করা। অর্থাৎ ছন্দ দৃষ্টিতে ত্রিলোকব্যাপী মহাপ্রাণ এসে দাঁড়ানো হচ্ছে ত্রিষ্টক ছন্দ মানে প্রাণ, প্লাস বিরাট ছন্দের 3টি পাদ, অর্থাৎ দৌহু, অন্তরিক্ষ আর পৃথিবী। এটা হচ্ছে ছন্দ দৃষ্টিতে। তাহলে আর এই যে সূক্তটি আছে, এই সূক্তটির মধ্যে টোটাল 25টা ঋক আছে। এই 25টা ঋক যদি আমি পুরুষের অঙ্গ প্রত্যঙ্গ হিসেবে ধরে নিই, অর্থাৎ 10টি আঙ্গুল, 10টি পা, পায়ের হাতে 10টি করে আঙ্গুল, 2টো উরু, 2টো বাহু, অগ্নি, আত্মা বা দেহকাণ্ড রূপে যদি পঞ্চবিংশ অংশ ধরি, তাহলে আমরা কি পাচ্ছি, এখানটায় আমরা পাচ্ছি আর্যশাস্ত্রে তাহলে একটা বিরাট পুরুষের প্রতিপাদক, যার প্রাণ হচ্ছে পৃথিবী, অন্তরিক্ষ এবং দুলোকে ব্যাপ্ত হয়ে রয়েছে। আর যজ্ঞের ফলে, মানে এই যজ্ঞটা যে করছি আমরা, সেই ফলে পুরুষ রূপে দ্বিজত্ব লাভ করে যজমান, এর পরে হচ্ছে যজমানের পুরুষার্থ। আর উপনিষদের আর এই পুরো ব্যাপারটাকে যখন জ্ঞান পরক করে দেবো, তখন তাকে সার্ববাত্ম ভাব বলা হচ্ছে, মানে উপনিষদের ক্ষেত্রে। তাহলে মন্ত্রের যে ঋক বা অবয়বে আমরা তার এই যে ভাবনা, একটা সাধন ভাবনা সংকেত করলাম, এইটি যখন পেলাম, তখন এই যজ্ঞ মন্ত্র অনেক বেশি প্রাণবন্ত হয়ে গেল। যে ইষ্টক আমাদের হাতের কাছে ছিল, সে এখন অনেক বেশি প্রাণবন্ত হলো, কারণ সেটা একটা ভাবনার অবয়ব খুঁজে পেল। এখানে আরেকটা সূত্র এখানে দিচ্ছেন, যে যদি সূক্তের প্রথম আর শেষের ঋক যেটা আছে, তাকে যদি 3বার করে আবৃত্ত করা হয়, তাহলে ঋকের যতগুলো ঋক হয় সেটা হচ্ছে প্রায় 29টি ঋক হয়।
এবার বিরাট ছন্দে সাধারণত 30টি অক্ষর থাকে, তাহলে একটা কম হচ্ছে, তাহলে সেটা কি হয়? এই অক্ষর যে কম হচ্ছে, তাহলে একে আমরা নুন্না মানে নুনিয়া অক্ষরা বিরাট বলতে পারি। 29 সংখ্যাটি তাহলে দ্যোতিত করবে নুন্না অক্ষর বিরাটকে। এখন এই সংজ্ঞাটি হচ্ছে রাহস্যিক অর্থ নেওয়া যেতে পারে, যেমন একদিকে নুন মানে হচ্ছে স্বল্পায়তন, আবার আরেকদিকে সেটা বিরাট, অর্থাৎ অল্প এবং বিরাট দুটোতেই হচ্ছে নুন্নাক্ষর বিরাটে। তাহলে স্বল্পায়তন গর্ভাশয়, তার মধ্যে ভ্রূণ, আর স্বল্পায়তন হৃদয়, তার মধ্যে প্রাণ, স্বল্পায়তন উদর, তার মধ্যে হচ্ছে অন্নাদ, রূপে অগ্নি বৈশ্বয়, এরা সব এখানে পুঞ্জীভূত হয়ে আছে। তাহলে এই দৃষ্টিতে সমগ্র আর্য শস্ত্রটি বীজের মতো বনস্পতির মধ্যে অল্পের মধ্যে ভূমার আবির্ভাবের দ্যোতক হয়ে দাঁড়ায়। শস্ত্রপাতের লক্ষ্য তখন সীমিত আধায় অসীমের মহিমাকে প্রকট করা। তার মানে যদি আরণ্যকের যদি একটা মানে সমিধ আমি নিয়ে যাচ্ছি, সেই সমিধ কি সমিধ ছাড়া দেবযানী, সে আমাকে দেবযানের পথে নিয়ে চলে যায়। তাহলে সেই সমিধকে আমি নিয়ে গেলাম, আর সঙ্গে সঙ্গে উপনিষদে আমি সর্বাত্ম ভাব যদি বলি, মধ্যেখানে আরণ্যকের এই কনসেপ্টটা যদি না রাখি, তাহলে এর মধ্যে কোনো সেতু তৈরি করা যাবে না। কেন সেতু করা যাবে না? তার কারণ আমার এর যে গ্রামারটা আছে, সেই ব্যাকরণটার মধ্যে এটা মিসিং। তো আরণ্যকে এটা একটা সার্থকতা যে এইরকম একটা ভাবনা করে প্রত্যেকটা মন্ত্র, তারপর ঋষি হৃদয় তো বোধিন মন্মা থেকে ফিরে আসছে, সে যেমন মন্ত্র উচ্চারণ করবে সঙ্গে সঙ্গে সে তার তুরীয় ভূমিতে যেতে পারে, সেই মন্ত্রের অর্থ তার কাছে এত প্রকাশিত হবে। তার কারণে শুদ্ধ মনে শুদ্ধ চিত্ত, সেটা সাধারণত হয়ে থাকে। যেমন ঠাকুর শ্রী রামকৃষ্ণ যখন ইসের পাশ দিয়ে যাচ্ছেন, সুরিঘরের পাশ থেকে যাচ্ছেন, তখন তাদের হই হুল্লোড় শিখে তিনিও মত্ত হয়ে তার মধ্যে সমাধিত আত্মা করে, কারণ শুদ্ধ চিত্তে সেটাই সম্ভব, কারণ তার আবেগ তো আর মন মানে ব্যক্তি চৈতন্য থেকে আসে না, সেটা বিশ্বাতীত চৈতন্য থেকে আসে। আর সেই শরীরের মধ্যে ব্যক্তি চৈতন্য, বিশ্ব চৈতন্য এবং বিশ্বাতীত চৈতন্যের একটা অসাধারণ ছন্দে ছন্দিত হতে থাকে। মন্ত্র সেই ছন্দেই ছন্দিত হয়ে গিয়ে আমাদের কাছে সেই কথাই বলতে থাকে, একটা অখণ্ড মন্ত্র ভাবনা। তো আরণ্যকের এই ব্যাপারটা যদি না থাকে, তাহলে কিন্তু আমি ওই কর্মকাণ্ড মানে ক্রিয়াকারক যে বিষয়, আর তার সাথে যে জ্ঞানকাণ্ডের এর আহ, সেতুটি আমাদের কাছে অস্পষ্ট হয়ে ওঠে। এটা যদি বোধে হয়, তাহলে আমরা কি করব ওটা বুঝতে পারি। এরপরে বেদান্ত আর সিদ্ধান্ত সম্পর্কে যে উনি বলছেন, তার একটু নির্দিষ্ট এখানে ইনসার্ট করলাম। দেখো, বেদান্ত হচ্ছে বেদবাদের অন্ত, তাকে সাধারণত মীমাংসা বলে, এবং তার উনি কি বলছেন, বেদান্তের ধারক হচ্ছেন ঋষি। বেদান্ত হলো ঋষি বা মীমাংসা প্রস্থান, সাধনার বেলায় মানে ঋষি ধারা দৃষ্টি প্রত্যক্ষ বা অন্তরাবৃত্ত। আর আহ হ্যাঁ, ঋষি দু চোখ মেলে সর্বত্র দেখছেন দেবতাকে বা ব্রহ্মকে, আবার এই ঋষি উদ্দীপ্ত কণ্ঠে ঘোষণা করছেন, ওই পুরুষ সেই হচ্ছে আমি, এই আছে পুরুষ আকাশ ও অস্মি, যে মন্ত্র আছে সেই মন্ত্রের কথা এখানে বলছেন। আমার মধ্যে যে পুরুষ আর ওই আদিত্য যে পুরুষ, দুই এক। এই যে একটা আত্মচৈতন্য আর ব্রহ্ম চৈতন্যের যে মিলনের বিষয়, সেইটা ওনার কাছে প্রাধান্য পাচ্ছে কি দিয়ে না, সিদ্ধান্ত মীমাংসা প্রস্থানে প্রত্যক্ষ বা অন্তরাবৃত্তির দৃষ্টি দিয়ে। কিন্তু মণিধারাতে কি করা হচ্ছে, সেখানে সিদ্ধান্তই বেশি অনুভূত হয়ে আছে। সিদ্ধান্তের ধারা হচ্ছেন মুনি, যেমন সিদ্ধানাম কপিলা মুনি, মুনিহি কপিল মুনিহি এসব বলা আমাদের গীতাতে। কপিলা প্রবর্তিত সাংখ্য ভারতীয় দর্শনের একটি ধারা, এটি মুনি ধারা বা তর্ক প্রস্থান। মুনি ধারা হচ্ছে পরাগ বা বহিরাবৃত্ত। মুনি অন্তরে তলিয়ে গিয়ে দেখছেন নিজেকে বা আত্মাকে, আর ঋষি কি দেখছেন, ঋষি প্রত্যক্ষ দৃষ্টিতে বা অন্তরাবৃত্ত বা আবৃত্ত হয়ে তিনি কি দেখছেন, যে এই যে পুরুষ আর ওই যে পুরুষ আর এই যে পুরুষ, তিনি হচ্ছে এক। সিদ্ধান্ত দুজনে একই আছে, মানে মূল জায়গায়, কিন্তু দুটি দৃষ্টি ভাবনাটা আলাদা। কিরকম আলাদা? তো আর্য ভাবনার প্রাচীনতম যুগ হতে দুটি ধারা এখানে প্রভাবিত হয়েছে, একটি ব্রাহ্মণ একটি বৌদ্ধ। একটি হচ্ছে মীমাংসা, একটি মীমাংসার দর্শন, একটি তর্কের দর্শন। ওনার দৃষ্টি, শ্রীমৎ অনির্বাণের দৃষ্টি এরকম যে একটি সৃষ্টি বেদান্ত, আর একটি হচ্ছে সাংখ্য বা সিদ্ধান্ত। একটি সাধনা শ্রদ্ধা বা আরেকটি হচ্ছে তপ। একটি সাধনা জ্ঞান, আর একটি সাধনা হচ্ছে যোগ। একটি হচ্ছে ব্রহ্মবাদী, আর একটি হচ্ছে আত্মবাদী। একটি সাধক হচ্ছে ঋষি, আর একটি সাধক হচ্ছে মুনি। একটি ভজে দেবতাকে, যেমন মানুষগুলোকে নেপালি ভাষায় দেবভাজি বলা হয়, এবং তার একটি চরম অনুভব হচ্ছে সর্বম খালিবিদম ব্রহ্ম, বা আরেকটিতে হচ্ছে যেমন মানুষাৎ পরতরম নাহি। তাই একটি চরম প্রমাণ হলো শ্রুতি, আরেকটি চরম প্রমাণ হলো আপ্তাহা। একটির মাধ্যমে সংস্কৃত, আর একটি হচ্ছে প্রাকৃত।
এরকম করে উনি কতগুলো প্রাচীন বিষয় থেকে সঞ্চয়ন করে এরকম একটা ব্যবস্থাপনা দিয়েছেন। আবহমান কাল এই দুটি ধারার যুক্তিবেনী ভারতবর্ষের বুকের উপর দিয়ে বয়ে গেছে, তারা পরস্পরকে আঘাত করেছে, আবার দিয়েছে নিয়েছে, দুটি করেছেন, তারা দিয়েছে, আমরা তাদের কাছ থেকে পেয়েছি, আবার তাদের কাছ থেকে নিয়েছি। দুটিতে ভারতবর্ষের সাধারণ ভাবনায় এমন ভাবে ওতপ্রোত হয়ে আছে যে আজ তাদের পৃথক করা অসম্ভব। এটা বিদ্যমান। তা এই যে দৃষ্টিকোণ, এবার তারপরে প্যারাগ্রাফে দেখো তিনি দৃষ্টিকোণের কথা বলছেন। আজকে এই স্লাইডটা করেই হবে, আর হবে না, আমাদের সময় 9টা মিলে গেল। তা দৃষ্টিকোণে ঋষিধারা বা মুনিধারার দৃষ্টি কিরকম? বেদান্ত হচ্ছে ঋষি, ধারক হচ্ছে ঋষি, বেদান্তের অন্ত বা চরম মীমাংসা, সাধন বেলায় এদের হচ্ছে দৃষ্টি বা অন্তরাবৃত্ত ঋষি। আর এদের মীমাংসার মূলে আছে শ্রদ্ধা বা বুদ্ধি। শ্রদ্ধা অনায়াস, সহজের আবেশ, আলোর মতো সে ফুটে ওঠে। আর বোধি বিজ্ঞানের পরিণাম, বোধি তর্ক করে না, সহজ সত্যকে পায়। আর মুনিধারার কথা হচ্ছে যে তর্কের মূলে তপ এবং বুদ্ধি তপে আয়াস আছে, অরল মন্থনে তার আগুন জ্বলে, বুদ্ধি মননে মন সংশয় করে তর্ক করে। আর বুঝি তর্ক করে না, সত্যকে পায়। উনি একটা জায়গায় উদাহরণ দিয়েছিলেন যে ঘরের মধ্যে যেমন আমি কিছু হারিয়ে গেছে, আমি খুঁজছি টর্চ লাইট দিয়ে, অন্য কিছু লাইট দিয়ে, তাতেও একটা প্রয়াস আছে, কিন্তু যখন সূর্য উঠলো তখন এত আলো যে আমি খুব অত আয়াস হলো না, অত সহজ জিনিসটা পেলাম। এই ধরনের একটা এক্সাম্পল কথা মনে পড়ছে, যে তিনি সহজভাবে পাওয়ার অর্থটা উনি কি বলছেন, যে অন্তরের যদি দরজা খুলে দাও তাহলে এরকম ভাবে সূর্যের আলো বা আদিত্যের আলো আসবে এবং আধার গলে যাবে, আধার গলে গিয়ে সত্য প্রকাশ পাবে। ঠিক আছে, আজকে 9টা তো বাজে, আজকে অবধি রাখি আমরা। হ্যাঁ, আর এইখানে তো অনেক ছোট 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 করে দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় মানে পিক করতে সুবিধা হবে, মানে চয়ন করে নিয়ে আহ, ওনার পরিভাষা বা ওনার ভাবনাগুলো যেগুলো বাক্যে বা বাণী রূপে প্রকাশ পেয়েছে সেগুলোকে তুলে নিতে সহজ হবে। আমার ঠিক মনে আছে, হয় তাহলে এইভাবে আস্তে আস্তে আমি শান্তদার সাথেও কথা বলবো, চন্দনদাও আছে। আমরা ওই যে হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি না। শব্দকোষের যে কাজটা ছিল, যেটা আমরা ভাবছিলাম না, যে যেমন কথামৃত শব্দকোষ আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা এখানেই হয়ে যাবে। হ্যাঁ, সেটা আমরা আস্তে আস্তে এখান থেকে না একটা শুরু করার চেষ্টা করব। আমরা পরবর্তী কাল মানে আশা করি আগামী সপ্তাহে এটা নিয়ে একবার কথা বলতে পারি। হ্যাঁ, এবার মানে নেক্সট দিন আমরা এখান থেকে যতটুকু হয়েছে ততটুকু থেকে এক ঝলকে দেখলে তো সুবিধা হয়, সেগুলো প্রশ্ন করতে সুবিধা হবে। সুতরাং সেগুলো আমরা নয় করাটা ঠিক আমাদের আছে। পক্ষে সুবিধা। ঠিক আছে, ঠিক আছে, সবাইকে নমস্কার, পরের সপ্তাহে আবার দেখা হবে। ওকে, থ্যাংক ইউ।